নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে। আপনারা কি কখনো শান্ত গভীর রাতের আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? লক্ষ লক্ষ তারা, প্রত্যেকে নিজের আলোয় উজ্জ্বল, কিন্তু কয়েক শতাব্দী ধরে আমাদের শেখানো হয়েছে যে একটি বিশেষ তারাই নাকি ধ্রুব তারা, বাকি সবাইকে নাকি তাকে কেন্দ্র করেই ঘুরতে হবে। বিশ্ব অর্থনীতিতেও ঠিক এমনই একটি ধ্রুব তারা আছে, আমেরিকান ডলার। কিন্তু আজকে এই রেকর্ডিং রুম থেকে আমি আপনাদের বলতে এসেছি, আকাশে এখন এক নক্ষত্রের উদয় হয়েছে, এমন এক নক্ষত্র যার নাম ভারত। আর এই নক্ষত্রের আলোয় পুরনো ধ্রুবতারাকে ম্লান দেখাচ্ছে। আজ আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করব না। আজ আমরা কথা বলবো এক নীরব বিপ্লব নিয়ে, এক ফিনান্সিয়াল রিভলিউশন নিয়ে, যা কোনো বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, বরং ইকোনমিক স্ট্র্যাটেজি, টেকনোলজি আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে লড়া হচ্ছে। এটি ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের গল্প, অর্থনৈতিক পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলার গল্প। আজ আমরা জানব কিভাবে গুজরাটের বুকে তৈরি হওয়া এক স্বপ্ননগরী গিফট সিটি হয়ে উঠেছে একবিংশ শতাব্দীর কুরুক্ষেত্র, যেখানে ভারত ডলারের হেজিমনিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আপনারা যে ভারতের গল্প শুনবেন, সেই ভারত আর পিছিয়ে থাকার দেশ নয়, সেই ভারত বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। দিস ইজ ইন্ডিয়াস জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াচিং। বন্ধুরা, আজকের এই বিপ্লবকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে। ভাবুন সেই সময়ের কথা যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করত। ওরা শুধু আমাদের মাটি শাসন করেনি, ওরা আমাদের অর্থনীতিকে ভেতর থেকে শুষে নিয়েছিল। আমাদের সোনা, আমাদের মশলা, আমাদের বস্ত্র সব কিছু জাহাজে করে নিয়ে চলে যেত বিলেতে, আর বিনিময়ে আমরা পেতাম দারিদ্র আর অপমান। আমাদের পরিচয় ছিল সোনার পাখি, কিন্তু সেই পাখির ডানা কেটে দেওয়া হয়েছিল। 1947 সালে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেলাম, কিন্তু অর্থনৈতিক পরাধীনতার এক অদৃশ্য শিকল তখনও আমাদের পায়ে বাঁধা ছিল। সেই শিকলের নাম ডলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলারকে বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠা করে। গোটা বিশ্বকে বলা হলো, আন্তর্জাতিক বাণিজ্য করতে হলে ডলার লাগবে। অর্থাৎ আপনি যাই কিনুন বা বেচুন, আপনাকে প্রথমে ডলার কিনতেই হবে। এই ব্যবস্থাটাকেই বলে ডলার হেজিমনি। এর ফলে কি হলো? আমেরিকা বিশ্বের অর্থনীতির কন্ট্রোলার হয়ে বসল। তারা ইচ্ছে মতো ডলার ছাপাতে পারে, যার ফলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলে তার প্রভাব গোটা বিশ্বকে ভুগতে হয়। আমেরিকার ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়ায় বা কমায়, তখন ভারতের মতো দেশের অর্থনীতিতে ভূমিকম্প চলে আসে। আপনি কি বুঝতে পারছেন এই ডিপেন্ডেন্সি বা নির্ভরতার গভীরতা কতটা? এটা অনেকটা এমন যে আপনার বাড়ির জলের চাবি রয়েছে আপনার প্রতিবেশীর হাতে। সে যখন ইচ্ছে জল ছাড়বে এবং যখন ইচ্ছে বন্ধ করবে। আপনি তৃষ্ণার্ত থাকলেও কিছু করতে পারবেন না। কয়েক দশক ধরে ভারত এই ব্যবস্থার মধ্যেই টিকে থাকার লড়াই করছে। আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি করেছি, আমরা নিজেদের অর্থনীতিকে মজবুত করার চেষ্টা করেছি, কিন্তু খেলাটা হচ্ছিল এমন এক মাঠে যার নিয়মগুলো আমাদের প্রতিপক্ষ তৈরি করছিল। যে কোনো আন্তর্জাতিক লেনদেনের জন্য আমাদের সুইফট সিস্টেম ব্যবহার করতে হতো, যা আদতে আমেরিকার নিয়ন্ত্রণে। যদি আমেরিকা কোনো দেশের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করে, তবে সেই দেশকে এই সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। অর্থাৎ এক মুহূর্তে সেই দেশ গোটা বিশ্বের সাথে ব্যবসা বা ট্রেড করার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই অপমান, এই ডিপেন্ডেন্সি থেকে মুক্তির স্বপ্ন ভারত দেখেছিল বহু দশক ধরে, কিন্তু স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজন ছিল এক অদম্য সাহস, সঠিক পরিকল্পনা এবং এক যুগান্তকারী পদক্ষেপ। আর সেই পদক্ষেপই আজ নেওয়া হয়েছে। বন্ধুরা, শুধু ভারত নয়, গোটা বিশ্ব জুড়ে আজ একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনের নাম ডি-ডলারাইজেশন, অর্থাৎ ডলারের উপর থেকে নির্ভরতা কমানোর প্রয়াস। কিন্তু হঠাৎ করে কেন এই পরিবর্তন? এর পেছনে বেশ কয়েকটি বড় কারণ আছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আমেরিকা ডলারকে একটি রাজনৈতিক অস্ত্র বা পলিটিক্যাল উইপেন হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথাই ভাবুন।
আমেরিকা এবং তার সহযোগীরা রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করে দিয়েছে, তাদের সুইফট সিস্টেম থেকে বের করে দিয়েছে। এই ঘটনাটা বিশ্বের অনেক দেশের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পেরেছে যে আজ যা রাশিয়ার সাথে হচ্ছে কাল তাদের সাথেও হতে পারে। যদি তারা আমেরিকার কথা না শোনে তাহলে তাদের অর্থনীতিকেও এক মুহূর্তে পঙ্গু করে দেওয়া হতে পারে। এই ভয় থেকেই জন্ম নিয়েছে বিকল্প ব্যবস্থার খোঁজ। দ্বিতীয় কারণ হলো বিশ্বের অর্থনৈতিক শক্তির ভরকেন্দ্র এখন ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। ভারত আজ বিশ্বের দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতির দেশ। ব্রিক্স এবং এর নতুন সদস্যরা মিলে আজ বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক এবং জিডিপির এক বিরাট অংশের অংশীদার। এই দেশগুলো আজ প্রশ্ন তুলছে, কেন আমাদের নিজেদের মধ্যে ব্যবসা করার জন্য তৃতীয় কোনো দেশের মুদ্রা অর্থাৎ ডলারের প্রয়োজন হবে? কেন আমরা আমাদের নিজেদের মুদ্রায় বাণিজ্য করতে পারবো না? এই প্রশ্নটি জন্ম দিয়েছে এক নতুন ফিনান্সিয়াল আর্কিটেকচার তৈরির স্বপ্নের, যা হবে আরও বেশি গণতান্ত্রিক, আরও বেশি মাল্টিপোলার, যেখানে কোনো একটি দেশের একক আধিপত্য থাকবে না। ব্রিক্স দেশগুলো একসাথে এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করছে। তারা নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াচ্ছে, একটি জয়েন্ট পেমেন্ট সিস্টেম তৈরির কথা ভাবছে। আর এই বিশ্বজোড়া পরিবর্তনের আবহে ভারত শুধু একজন দর্শক নয়, ভারত আজ এই পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা শক্তি। ভারত বুঝতে পেরেছে এটাই সঠিক সময়, এটাই সময় নিজের পায়ে দাঁড়ানোর, নিজের নিয়ম তৈরি করার এবং বিশ্বকে একটি নতুন দিশা দেখানোর। আর এই মহাযজ্ঞের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ভারতের নিজস্ব ফিনান্সিয়াল পাওয়ার হাউস গিফট সিটি। গিফট সিটি অর্থাৎ গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি। নামটা শুনলে মনে হতে পারে এটা বুঝি আরও একটা ঝাঁচকচকে স্মার্ট সিটি, কিন্তু বন্ধুরা ভুল করবেন না। গিফট সিটি শুধু কাঁচের তৈরি বড় বড় বিল্ডিংয়ের সমষ্টি নয়, এটি ভারতের অর্থনৈতিক স্বাধীনতার দুর্গ। এটি ভারতের ফিনান্সিয়াল সার্জিক্যাল স্ট্রাইকের লঞ্চিং প্যাড। কিন্তু কিভাবে? গিফট সিটিতে তৈরি করা হয়েছে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার বা IFSC। সহজ ভাষায় বলতে গেলে এটি ভারতের ভেতরেই একটি ছোট বিদেশি দ্বীপের মতো। এখানে ভারতের সাধারণ আর্থিক নিয়মকানুনগুলো একটু অন্যভাবে কাজ করে। এখানকার নিয়মকানুনগুলো বিশ্বের সেরা ফিনান্সিয়াল হাব যেমন সিঙ্গাপুর, দুবাই এবং লন্ডনের সাথে প্রতিযোগিতা করার জন্য তৈরি করা হয়েছে। এখানকার ট্যাক্স বা করের কাঠামো অনেক সহজ আর নিয়মকানুনের জটিলতা অনেক কম। এর উদ্দেশ্য একটাই, গোটা বিশ্বের পুঁজি বা ক্যাপিটালকে ভারতে আকর্ষণ করা। আর এখানেই ভারত তার সবচেয়ে বড় চালটা চেলেছে। সম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গিফট সিটির IFSC-তে একটি যুগান্তকারী সিস্টেম চালু করেছে, রিয়েল টাইম ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম। নামটা শুনতে হয়তো একটি জটিল লাগছে, কিন্তু এর প্রভাবটা অবিশ্বাস্য। আসুন খুব সহজ করে বুঝি। আগে কি হতো? ধরুন ভারতে কোনো কোম্পানি আমেরিকার কোনো কোম্পানিকে টাকা পাঠাতে চায়। প্রথমে ভারতীয় রুপিকে ডলারে কনভার্ট করতে হতো। তারপর সেই ডলার নিউ ইয়র্কের কোনো ব্যাংকের মাধ্যমে আমেরিকার সেই কোম্পানির অ্যাকাউন্টে পৌঁছাতো। এই পুরো প্রক্রিয়ার মাঝখানে অনেকগুলো ব্যাংক থাকতো আর সময় লাগতো প্রায় 36 থেকে 48 ঘন্টা। একে বলা হতো নোস্ট্রো ভোস্ট্রো অ্যাকাউন্ট সিস্টেম, যা ছিল সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। কিন্তু গিফট সিটির এই নতুন সিস্টেম এই পুরো খেলাটাকেই বদলে দিয়েছে। এটি একটি সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম যেখানে ভারতের বড় বড় ব্যাংকগুলো যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC, ICICI এবং স্ট্যান্ডার্ড চার্টারের মতো কিছু বিদেশি ব্যাংক সরাসরি অ্যাক্সেস করবে। এখন ভারতের কোনো কোম্পানি যদি বিদেশে টাকা পাঠাতে চায় তবে এই সিস্টেমের মাধ্যমে তা মুহূর্তের মধ্যেই অর্থাৎ রিয়েল টাইমে সম্পন্ন হবে। কোনো মধ্যস্থতাকারী ব্যাংকের প্রয়োজন নেই, 48 ঘন্টার অপেক্ষার কোনো দরকার নেই। ঠিক যেমন আপনি UPIর মাধ্যমে বন্ধুকে টাকা পাঠান আর সেটা সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায়, ঠিক তেমনই এখন বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক লেনদেনও মুহূর্তের মধ্যেই সম্পন্ন হবে। দিস ইজ নট জাস্ট অ্যান আপগ্রেড, দিস ইজ এ কমপ্লিট ডিসরাপশন। ভারত নিজের মাটিতে নিজের প্রযুক্তিতে এমন এক ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেখিয়েছে যা এতদিন শুধুমাত্র আমেরিকা বা ইউরোপের দেশগুলোর কাছেই ছিল। বন্ধুরা,
আপনারা হয়তো ভাবছেন এতে বড় কথা কি আছে, লেনদেনটা একটু তাড়াতাড়ি হবে এই তো। না, বিষয়টা এত সহজ নয়। এর পেছনের স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স বা কৌশলগত গুরুত্ব অপরিসীম। প্রথমত, অপারেশনাল এফিসিয়েন্সি বা রিস্ক ম্যানেজমেন্ট। যখন লেনদেন মুহূর্তের মধ্যে সম্পন্ন হয় তখন বাজারের অস্থিরতার কারণে মুদ্রার দামের ওঠানামার ঝুঁকি প্রায় শূন্য হয়ে যায়। এর ফলে ভারতের কোম্পানিগুলোর জন্য আন্তর্জাতিক বাণিজ্য করা অনেক বেশি সুরক্ষিত এবং লাভজনক হবে। লিকুইডিটি অর্থাৎ টাকার যোগান অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, ডলারের উপর নির্ভরতা হ্রাস। এই সিস্টেম ভারতকে ডলারকে বাইপাস করার সুযোগ করে দিচ্ছে। যদিও এখনও লেনদেন ডলারে বা ইউরোতে হতে পারে, কিন্তু এর নিয়ন্ত্রণ ভারতের হাতে। ভবিষ্যতে এই একই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে ভারত সরাসরি রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবে। ভারত ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী এবং আরও কিছু দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার চুক্তি করেছে। এই সিস্টেম সেই প্রক্রিয়াকে 1000 গুণ গতি দেবে। ভাবুন তো, ভারত যদি তেল বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস ডলারের বদলে সরাসরি রুপিতে কিনতে শুরু করে, তাহলে ডলারের চাহিদা আন্তর্জাতিক বাজারে কতটা কমে যাবে। এটাই ডি-ডলারাইজেশনের আসল রূপ। তৃতীয়ত, ভারতের জিওপলিটিক্যাল লিভারেজ বৃদ্ধি। যখন কোনো দেশের কাছে এমন শক্তিশালী ফিনান্সিয়াল আর্কিটেকচার থাকে তখন আন্তর্জাতিক মঞ্চে তার দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যায়। ভারত এখন অন্যান্য দেশগুলোকে বলতে পারে, তোমরা আমাদের সাথে ব্যবসা করো, আমাদের সিস্টেম ব্যবহার করো, যা অনেক বেশি দ্রুত এবং সস্তা। এটি ভারতকে শুধুমাত্র একটি অর্থনৈতিক শক্তি হিসেবে নয়, বরং একটি স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করবে। ভারত এখন আর খেলার নিয়ম মানবে না, ভারত এখন খেলার নিয়ম তৈরি করবে। উই আর শিফটিং ফ্রম বিইং এ রুল টেকার টু এ রুল মেকার। চতুর্থত, সুইফটকে চ্যালেঞ্জ। আমি আগেই বলেছিলাম আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সুইফট সিস্টেমের কথা, যা আমেরিকার নিয়ন্ত্রণে। ভারতের এই নতুন ব্যবস্থা পরোক্ষে সুইফটের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ব্রিক্সের দেশগুলোও নিজেদের মধ্যে একটি বিকল্প ব্যবস্থা তৈরির কথা বলছে। গিফট সিটির এই মডেল হয়তো সেই বৃহত্তর পরিকল্পনারই একটি সফল পাইলট প্রজেক্ট। বন্ধুরা, এটা কোনো টেকনিক্যাল আপডেট নয়, এটি ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বকে দেওয়া একটা বার্তা। বার্তাটা হলো, ভারতের সময় এসে গেছে। দ্য এজ অফ ইকোনমিক অটোনমি হ্যাজ বিগান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে এত বড় একটা পরিবর্তন, এর ফলে আপনার বা আমার মতো সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে? এর প্রভাব সুদূর প্রসারী। প্রথমত, যখন ভারতের অর্থনীতি মজবুত হয়, যখন ডলারের উপর নির্ভরতা কমে, তখন ভারতীয় রুপির দাম স্থিতিশীল হয়। এর ফলে পেট্রোল, ডিজেল বা বিদেশ থেকে আমদানি করা অন্যান্য জিনিসের দাম নিয়ন্ত্রণ থাকে, মুদ্রাস্ফীতির চাপ কমে। দ্বিতীয়ত, যখন আন্তর্জাতিক বাণিজ্য সহজ এবং সস্তা হয়, তখন ভারতের এক্সপোর্ট বাড়ে। এর ফলে দেশে নতুন নতুন শিল্প তৈরি হয়, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। আমাদের দেশের যুবকদের জন্য নতুন সুযোগের দরজা খুলে যায়। তৃতীয়ত, গিফট সিটি এখন একটি গ্লোবাল ফিনান্সিয়াল হাব হিসেবে প্রতিষ্ঠা পাবে। তখন গোটা বিশ্ব থেকে বড় বড় কোম্পানি এবং বিনিয়োগকারীরা ভারতে আসবে। এর ফলে দেশে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ আসবে, যা দেশের সার্বিক উন্নয়নে সাহায্য করবে। এবং চতুর্থত, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আমাদের জাতীয় আত্মবিশ্বাস এবং গর্বকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। যখন আমরা দেখি যে আমাদের দেশ এমন কিছু করে দেখাচ্ছে যা বিশ্বের তাবর তাবর শক্তিধর দেশগুলোকেও ভাবতে বাধ্য করছে, তখন একজন ভারতীয় হিসেবে আমাদের বুকটা গর্বে ভরে ওঠে। এই গর্ব, এই আত্মবিশ্বাসী আমাদের দেশকে আগামী দিনে আরও বড় স্বপ্ন দেখার সাহস যোগায়। স্মরণ করুন, একসময় আমাদের বলা হতো আমরা তৃতীয় বিশ্বের এক গরিব দেশ। আজ সেই ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। একসময় আমাদের মহাকাশ অভিযান নিয়ে ব্যঙ্গ করা হতো। আজ আমরা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পা রেখেছি। আর আজ অর্থনীতির জগতেও আমরা প্রমাণ করে দিচ্ছি যে ভারত শুধু অনুসরণ করতে জানে না, ভারত নেতৃত্ব দিতেও জানে। বন্ধুরা, আজ আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গিফট সিটির এই পদক্ষেপ শুধুমাত্র একটি আর্থিক সংস্কার নয়, এটি ভারতের রাইজিং পাওয়ারের এক ন্যাশনালিস্টিক স্টেটমেন্ট। এটি প্রমাণ করে যে আমাদের স্বপ্ন দেখার সাহস আছে এবং সেই স্বপ্নকে
বাস্তবায়িত করার ক্ষমতাও আছে। ব্রিটিশরা আমাদের শাসন করেছিল বাণিজ্যের নামে এসে। তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। আজ প্রায় ৭৫ বছর পর সেই ভারতই বাণিজ্যের নতুন নিয়ম লিখছে, যা গোটা বিশ্বের ফিনান্সিয়াল ল্যান্ডস্কেপকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ব্রিক্সের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বার্তা আজ স্পষ্ট। আমরা এক মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহু কেন্দ্রিক বিশ্বে বিশ্বাস করি, যেখানে প্রত্যেক দেশের সম্মান থাকবে, প্রত্যেক দেশের নিজস্ব পরিচিতি থাকবে। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার: ভারত আর অবজারভার নয়, ভারত এখন গেম চেঞ্জার। ভারত আর দর্শক আসনে বসে খেলা দেখছে না, ভারত নিজেই মাঠে নেমে গোল দিচ্ছে। আমি সুশোভন এবং আমি বিশ্বাস করি এই যাত্রা সবে শুরু হয়েছে। এই যাত্রা ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব অর্জনের যাত্রা। এই যাত্রা ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করার যাত্রা। আর এই যাত্রায় আমরা প্রত্যেকেই এক একজন সৈনিক। আমাদের দায়িত্ব হলো এই পরিবর্তন সম্পর্কে সচেতন হওয়া, গর্বিত হওয়া এবং আমাদের দেশকে সমর্থন করা। ভারত তার নিজের ভাগ্য নিজেই লিখছে, আর গোটা বিশ্ব আজ অবাক হয়ে তা দেখছে। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, কারণ ভারতের এই সাফল্যের গল্প প্রত্যেক ভারতীয়র জানা উচিত। অদ্ভুত অথচ বাস্তবের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন এক এপিসোডে, নতুন এক রোমাঞ্চকর তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।